আজকে আমরা গতির চারটি সূত্রের প্রতিপাদন নিয়ে কথা বলবো। প্রথমে আমরা শিখবো যে এসএসসি তে আমরা যেভাবে চারটি সূত্রের প্রতিপাদন করতাম সেইভাবে আমরা একবার চারটি সূত্রের প্রতিপাদন করব এবং ফাইনালি শিখবো যে এইচএসসি তে ক্যালকুলাসের সাহায্যে অর্থাৎ ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে গতির চারটি সূত্র প্রমাণ করতে হয়। সো আমি প্রথমে লিখে রেখেছি গতির প্রথম সূত্র v = u + at। এই সূত্র আসলে আমরা কিভাবে প্রমাণ করব। সো আমি সূত্রটা লিখি v = u + at। এই সূত্র যদি আমি প্রতিপাদন করতে চাই আমাদের একটা চিত্রের সাহায্য নিতে হবে। আমি ধরে নিলাম কোন একজন ব্যক্তি a পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো u আদি বেগ নিয়ে এবং t সময় পর অর্থাৎ কিছু সময় চলার পর সে b পয়েন্টে গিয়ে পৌঁছালো এবং সে v শেষ বেগ প্রাপ্ত হলো। তাহলে আমরা এখানে যদি তার ত্বরণটা বের করতে চাই আমরা জানি ত্বরণের সূত্র কি, বেগের পরিবর্তন ডিভাইডেড সময়। ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, a দ্বারা। সো a = বেগের পরিবর্তন, তার মানে কতটুকু পরিবর্তন হয়েছে, তার আদি বেগ কত ছিল u, শেষ বেগ কত v। তার মানে আমরা কি পরিবর্তনকে কি করব, v - u ডিভাইডেড সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়। এবার যদি আমরা আর গুণ করি তাহলে v - u = at। সো আমি কার মান বের করব, v এর মান বের করব। সো u যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, v = u + at। এটাই ছিল হচ্ছে আমাদের গতির প্রথম সূত্রের প্রতিপাদন। এবার আমরা শিখব যে গতির দ্বিতীয় সূত্র কিভাবে প্রতিপাদন করতে হয়। গতির দ্বিতীয় সূত্র হচ্ছে s = u + v ডিভাইডেড 2 * t। এবার এই সূত্র যদি আমরা প্রতিপাদন করতে চাই তাহলে আমাদের গড় সম্পর্কে জানতে হবে। আমি যদি আসলে গড় বেগটা বের করতে চাই তাহলে গড় বেগ আসলে কিভাবে বের করে, a পয়েন্টে একজন ব্যক্তি a পয়েন্ট থেকে এসে b পয়েন্টে গেছে। এবার তার গড় বেগ যদি আমরা বের করতে চাই, গড় বেগের সূত্র হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমি মোট সময় দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে গড় বেগ। সো গড় বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, v দ্বারা। সো v = গড় বেগের সূত্র কি, মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট সরণ ডিভাইডেড মোট সময়। সো আমি প্রকাশ করলাম v = মোট সরণকে কি দ্বারা প্রকাশ করে s, মোট সময়কে কি দ্বারা প্রকাশ করা হয় t। সো আমি যদি ফাইনালি আর গুণ করি s = v t, যেখানে এই v দ্বারা আসলে কি বোঝাচ্ছে, গড় বেগকে বোঝাচ্ছে। এবার a থেকে b পয়েন্টে যখন ব্যক্তিটা চলাচল করছে তার পথটা কিরকম ছিল, সরল রৈখিক। যেহেতু সে সরল রৈখিক পথে চলছে এবং তার বেগের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে আমরা এখানে বলতে পারি কি সে সমত্বরণে চলছে। সো কোন ব্যক্তি যদি কখনো কোনো সমত্বরণে চলে তাহলে সমত্বরণের ক্ষেত্রে আমি হচ্ছে গড় বেগকে প্রকাশ করতে পারি বা গড় বেগকে প্রকাশ করা হয় সমত্বরণের ক্ষেত্রে আদি বেগ এবং শেষ বেগের গড়কেই গড় বেগ বলে। সো এখানে যদি আমি আদি বেগ এবং শেষ বেগের গড় বের করি, গড় বের করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। এটাই কি তার গড় বেগ। সো এই গড় বেগের সূত্রটা যদি আমি এখানে বসাই দেই s = u + v ডিভাইডেড 2 * t, তাহলে হচ্ছে আমাদের গতির 2 নম্বর সূত্র প্রতিপাদন হয়ে গেল। এবার আমরা শিখব গতির 3 নম্বর সূত্র কিভাবে আসলে প্রতিপাদন করতে হয়। সো 3 নম্বর সূত্র যদি প্রতিপাদন করতে চাই, 3 নম্বর সূত্র হচ্ছে s = ut + ½ at²। আমরা এবার এই সূত্রটা প্রতিপাদন করব। এই দুইটা সূত্র থেকে আমরা সাধারণত এই সূত্র প্রতিপাদন করতে পারি। সো এখানে আমরা কি শিখছি, গড় বেগের সূত্র আমাদের কি ছিল, v = s ডিভাইডেড t। সো আমি যদি আর গুণ করি কি আসতো, s = v প্রাইম t। ওকে, আমরা জানি গড় বেগের সূত্র একটু আগে দেখছি u + v ডিভাইডেড 2। সো u + v ডিভাইডেড 2 দিলাম ইনটু t। এবার কি আছে s। এবার আমরা কি করতে পারি, আমরা জানি v সমান একটা সূত্র জানি, v সমান সূত্রটা কি, গতির প্রথম সূত্র। গতির প্রথম সূত্র কি ছিল, v = u + at। এবার আমি v এর পরিবর্তে যদি এটা বসাই দেই u প্লাস, তাহলে কি হবে u + at ডিভাইডেড 2 ছিল, আমি 2 বসাই দিলাম। তাহলে পাশে আমার কার মান বসাইতে হবে, t এর মান বসাইতে হবে। t এর মান যদি বসাই তাহলে আমাদের এখানে কি হবে, একটা u যদি যোগ করি তাহলে কয়টা u হয়, 2টা u। আর উপরে কি থাকে at, নিচে কত 2 ভাগ আর পাশে কি থাকে t। এবার এটা যদি আমি আরো ক্যালকুলেশন করতে চাই, 2u যদি আমি কাটি তাহলে কি আসে u প্লাস এখানে কি থাকে at ডিভাইডেড u এর নিচে আর 2 বসবে না, at ডিভাইডেড 2। সো এতটুকু পুরোটা কার সাথে গুণ হবে, t এর সাথে। এবার যদি আমি গুণ করি তাহলে আমাদের মান আসবে u এর সাথে যদি t গুণ করি তাহলে কি হবে ut প্লাস এখানে কিছু নাই মানে কত, হাফ a আর t ছিল, at লিখলাম, at আর at যদি গুণ করি কি হবে at²। সো আমরা s = u + at² আমরা হচ্ছে গতির 3 নম্বর সূত্র প্রমাণ করে ফেলছি। এবার আমরা শিখব গতির 4 নম্বর সূত্র আসলে কিভাবে প্রমাণ করতে হয়। গতির 4 নম্বর সূত্র কি আছে, v² = u² + 2as। এবার আমরা শিখব এই 4 নম্বর সূত্র আসলে কিভাবে আমরা প্রতিপাদন করি। সো
সো 4 নাম্বার সূত্র যদি আমরা প্রতিপাদন করতে চাই তাহলে আমরা কি করব, এখানে আমরা কার সাহায্য নিব, গড় বেগের সাহায্য নিব। গড় বেগের সূত্র কি, v = s ডিভাইডেড t। সো আমি যদি ক্যালকুলেশন করি s = কি আসে, vt। সো আমি s = vt বসায় দিলাম। এবার আমরা কি করব, s = v সূত্র কি u + v ডিভাইডেড 2। সো আমি বসাই u + v ডিভাইডেড 2 * t। ওকে, বসাইলাম। এবার s = এবার কি আছে, u + v ডিভাইডেড 2 বসাইলাম। t এর জন্য আমাদের একটা সূত্র আছে, t সূত্র কি, আমরা ত্বরণের সূত্রের সাহায্য যদি নেই, ত্বরণের সূত্র কি ছিল, a = v - u ডিভাইডেড t। সো এই সূত্র থেকে যদি আমি t এর মান বসাইতে চাই তাহলে কি করব, v - u ডিভাইডেড a। সো t এর পরিবর্তে আমি এটা পাই। সো এটা যদি এখানে বসাই তাহলে কি আসে, v - u ডিভাইডেড a। t এর পরিবর্তে আমি এটা বসাইলাম। এবার আমরা কি করতে পারি, u + v, যদি আমি v টা আগে লিখি সমস্যা নাই কোনো, v + u ডিভাইডেড 2 বসাইলাম, আর এখানে কি v - u ডিভাইডেড a। এবার এতটুকু যদি চিন্তা করি, উপরে উপরে গুণ, নিচে নিচে যদি গুণ করে দেই তাহলে কি হয়, উপরে কি থাকে v + u, আর এখানে কি থাকে v - u। দুইটা যদি আমি চাই a² - b² এর সূত্র ফেলতে পারি। a² - b² সূত্র হচ্ছে a + b * a - b। এটা যদি এই ধরে a + b * a - b, তার মানে আমাদের সূত্র বসে v² - u², আর এর পাশে থাকে কি s। সো আমি যদি এবার আড়াআড়ি গুণ করি তাহলে আসে হচ্ছে v² - u² = 2as। সো ফাইনালি যদি আমি এটার মতো রূপ দান করতে চাই তাহলে কি করতে হবে, v² = u² এর পাশে পাঠিয়ে দিলে u² + 2as। এটাই ছিল আমাদের কি গতির 4 নাম্বার সূত্র। এটা মূলত আমরা 9 10 এর মতো করে করলাম, বা 9 10 এইভাবে আসলে আমরা গতির 4টা সূত্র প্রমাণ করতাম। এবার আমরা শিখব যে ক্যালকুলাসের সাহায্যে কিভাবে গতির 4টি সূত্র প্রমাণ করতে হয়। এবার আমরা ক্যালকুলাসের সাহায্যে গতির 4টি সূত্র প্রমাণ করব। ক্যালকুলাসের সাহায্যে গতির সূত্র প্রমাণ। সো ক্যালকুলাসের সাহায্যে যদি গতির 4টি সূত্র প্রমাণ করতে চাই, প্রথমে আমরা শিখব যে সমবেগের ক্ষেত্রে আসলে কোন সূত্র আসে। সমবেগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, s = vt। এবার আমরা এই সূত্রটা প্রমাণ করব। এবং একটা উদাহরণের সাহায্য নিয়ে ধরি, একজন ব্যক্তি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো এবং সে বি পয়েন্টে গিয়ে পৌঁছালো। এই পয়েন্টে যখন যাত্রা শুরু করলো তার সময় ছিল t = 0 এবং তার সরণ ছিল 0। যখন সে বি পয়েন্টে পৌঁছাইছে তখন তার সময় ছিল t এবং হচ্ছে তার সরণ s' = s। এবং এই যাত্রা কালে সে হচ্ছে এখানে, যদি আমি চিন্তা করি তার বেগ কতটুকু ছিল, তাহলে বেগের সূত্র তো আমি জানি, v = সরণের হারকে বেগ বলে, তার মানে v = s / t। এই সূত্র হচ্ছে বেগ বা বেগের সূত্র। বাট আমি তো আসলে এটা প্রমাণ করব কি ক্যালকুলাসের সাহায্যে, মানে ইন্টিগ্রেশনের সাহায্য নিব। ইন্টিগ্রেশনের সাহায্য কখন নিতে হয় বা এই সূত্র থেকে কিভাবে ইন্টিগ্রেশন করব আমরা, তাহলে ক্ষুদ্র একটুকু সময়ের আসলে যদি আমি বেগ জানতে চাই তাহলে ক্ষুদ্র সময় আমরা ধরে নিই সরণ হইছে ds, এবং এই সরণের সময় তার সময় কতটুকু লাগছে dt। তাহলে এইজন্য হচ্ছে আমাদের সূত্র কি হবে, v = ds / dt। এবার এটা যদি আমি ইন্টিগ্রেশনের সাহায্যে প্রমাণ করতে চাই, কেন ইন্টিগ্রেশন নিব, কারণ ds হচ্ছে ক্ষুদ্র জিনিস। এই ক্ষুদ্র জিনিস থেকে যদি আমি বড় জিনিসে আনতে যাই তাহলে আমাদের কি করতে হয়, ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হয়। কারণ এই সূত্রটা আসলে এইখান থেকে আমরা এটার পাশে নিয়ে আসছি কিভাবে, এটা হচ্ছে সাধারণ সরণ ছিল, সাধারণ সরণ থেকে যদি ds এ নিতে চাই তাহলে আমাদের কি করতে হয়, অন্তরীকরণ করতে হয়। এবং আমরা যদি কখনো ds থেকে যদি সাধারণ সরণে আনতে যাই তাহলে আমাদের কি করতে হয়, ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হয়। তাহলে কেন ইন্টিগ্রেশনের সাহায্য নিতেছি, কারণ ছিল হচ্ছে আমাদের ds, মানে তাৎক্ষণিক বেগটা ছিল, তাৎক্ষণিক বেগ থেকে আমরা একটা মান বা ভ্যালু বের করতে চাইতেছি, এজন্য হচ্ছে আমরা কি করব, ইন্টিগ্রেশনের সাহায্য নিব। এবার যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি হয়, ds = v * dt। এবার আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন নিলাম ds, এটার সামনে ইন্টিগ্রেশন নিলাম, এখানে কি ছিল বেগ, v * dt। এবার যখন আমি সরণের কথা চিন্তা করব তাহলে এটার ক্ষেত্রে আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, সরণের সাপেক্ষে। সো ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে আদি অবস্থানটা দিতে হয় নিচে এবং শেষ অবস্থানটা দিতে হয় উপরে। তাহলে এখানে সরণ কতটুকু ছিল, 0, এজন্য ইন্টিগ্রেশনের আপার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট কিছু সময় চলার পর তার সরণ কতটুকু ছিল s, এজন্য আপার লিমিট দিলাম কত, s। এবার এটাতে আমরা কার সাহায্যে ইন্টিগ্রেশন করতেছি, এটাতে আমরা t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, কারণ এখানে আমরা কি প্রমাণ করব, সমবেগের সূত্র প্রমাণ করব। তার মানে এটার ক্ষেত্রে কে কনস্ট্যান্ট, v
কনস্ট্যান্ট, তার মানে v কোনো পরিবর্তন হবে না। v যদি কোনো পরিবর্তন না হয় তাহলে v কে তো আর ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে এটাতে কাকে ইন্টিগ্রেশন করব আমরা? সময়কে। তাহলে এখানে সময় কতটুকু ছিল 0 আর এখানে সময় কতটুকু হইছে t। তাহলে আমরা যদি করি এটা এবার সেটা রাখলাম 0 উপরে s ds আর এই পাশে v, যেহেতু একটা ধ্রুবক ছিল আমরা জানি ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে ধ্রুবক প্রথমে চলে আসে, ধ্রুবকের কোনো ইন্টিগ্রেশন হয় না। তাহলে 0 এই পাশে t dt দিলাম। এবার যদি আমরা করি, আমরা জানি ইন্টিগ্রেশনের জন্য আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যদি আমি কখনো এরকম ইন্টিগ্রেশন করি, এটার আপার লিমিট দিলাম x1 আর এখানে লোয়ার লিমিট x1 এবং আপার লিমিট x2। যদি কখনো আমরা ধ্রুবককে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের ধ্রুবকই বসাইতে হয়, কারণ ধ্রুবকে কোনো ইন্টিগ্রেশন করা যায় না। আবার যদি আমাদের আপার লিমিট x1 x2 যদি এটাকে কখনো আমি dt এর সাথে ইন্টিগ্রেশন করতে চাই তাহলে আমাদের এখানে শুধুমাত্র t আসে এবং লোয়ার লিমিটটা নিচে বসে এবং আপার লিমিটটা উপরে বসাইতে হয়। এবং যদি কখনো আমরা ইন্টিগ্রেশনের তৃতীয় নম্বর সূত্র x1 আপার লোয়ার লিমিট x2 হচ্ছে আপার লিমিট t dt এরকম যদি আমরা কখনো করি তাহলে আমাদের ইন্টিগ্রেশনের জন্য নিয়ম হচ্ছে t লিখবো, এই t আর এই t এর উপরে 1 1 আছে এজন্য স্কয়ার, যত উপরে যোগ হবে তত ভাগ হবে, এজন্য কত দিয়ে ভাগ করে দিলাম 2 দিয়ে ভাগ করে দেব আর এখানে x1 উপরে কি x2 এইভাবে করে দেব। সো আমরা যদি এটার সাহায্যে করতে চাই এটাও তো এরকমই আছে। সো এরকম ভাবে যদি করতে চাই এটার ভিতরে t ছিল আর এটার ভিতরে s আছে একই জিনিস, তার মানে এখানে কে কাকে নিতে হবে? s কে নিতে হবে। তাহলে s যদি নেই লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে s, এখানে v তো ধ্রুবক এটার সাহায্য যদি নেই এখানে কি আসবে? t আসবে ভিতরে ওই সূত্রের সাহায্যে যে dt, শুধু t আসবে, t আসলাম নিলাম। এবার এটা লোয়ার লিমিট কত? 0 আর আপার লিমিট হচ্ছে t, এজন্য t বসাইলাম। তারপরে নিয়ম কি? আমাদের এই যে বাইরে যেটা আছে সেটা বসবে আগে, তার মানে বাইরে কত আছে s, তারপরে নিচে কত আছে 0, তার মানে আমার বাইরের জিনিসগুলো বসবে, বসাইলাম। আর এবার সে v বসাইলাম, বাইরে কত আছে t বসাইলাম, মাইনাস মানে এটা মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, আর এখানে কত আছে 0, এজন্য 0টা বসাইলাম। এবার ফাইনালি যদি আমরা অ্যানসার করতে চাই s = কি আসে? vt। সো আমরা হচ্ছে সমবেগের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের সাহায্যে সমবেগের এই সূত্রটা প্রমাণ করলাম। এটা ছিল কি আমাদের 1 নাম্বার সূত্র। এবার আমরা শিখব যে গতির আরো একটা সূত্র, সেটা হচ্ছে কি সমত্বরণের সূত্র। সো সমত্বরণের সূত্র আমরা কি জানি? v = u + at। সো এই সূত্রটা আমরা প্রমাণ করব। এটার জন্য আমরা একটা চিত্র নোটিস করি, ধরি আমরা আমাদের a পয়েন্ট একজন ব্যক্তি ছিল, সে একটু পরে বি পয়েন্টে পৌঁছাইলো। এই সময় তার সময় কতটুকু ছিল? 0, তার সরণ কত? 0, এবং বি পয়েন্টে যখন গেল তার সময় কত? t, আর s প্রাইম = কি আমাদের s। ঠিক আছে, এইখানে সে কতটুকু আদিবেগ নিয়ে যাত্রা শুরু করলো, যেহেতু v এবং u আছে তার মানে এখানে আদিবেগ ধরতে হবে। তাহলে তার আদিবেগ ছিল u এবং কিছু সময় চলার পর তার শেষ বেগ কত? v। ওকে, vটা একটু আমি উপরে লিখলাম। এবার যদি আমরা এটার ক্ষেত্রে যেহেতু সমত্বরণ এজন্য কনস্ট্যান্টকে a কনস্ট্যান্ট, মানে ত্বরণের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাতে আমরা কাকে নিয়ে কাজ করব? ত্বরণকে নিয়ে কাজ করব। তাহলে ত্বরণের সূত্র কি? a = dv/dt। সো এবার যদি আমি আড়াই গুণ করি তাহলে কি আসে? dv = a * dt। এবার আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন যদি করি dv = a * dt, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম। এবার এটার ক্ষেত্রে তার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, বেগের সাপেক্ষে। বেগের লোয়ার লিমিট কত ছিল? মানে শুরু হয়েছিল কোথা থেকে? u থেকে, এজন্য নিচে দিব u, আর আপার লিমিট মানে যা শেষ হয়েছে কোথায়? শেষ বেগ v, এজন্য উপরে কি দিয়ে দিব? আমি v দিয়ে দিব। এবার এটার ক্ষেত্রে তো a তো কনস্ট্যান্ট, তার মানে a কে কি করা যাবে না? ইন্টিগ্রেশন করা যাবে না, এজন্য এটা আমি সামনে দিয়ে দিই প্রথমেই ইন্টিগ্রেশন। কার সাপেক্ষে তাহলে ইন্টিগ্রেশন করতেছি? t সাপেক্ষে। t প্রথমে কত ছিল? লোয়ার লিমিট 0, আর কিছু সময় পর তার সময় কতটুকু ছিল? t, এজন্য উপরে t দিয়ে দিলাম। এবার আমাদের জন্য এই নিয়ম কি ছিল? যদি কখনো এরকম থাকে তাহলে আমাদের এখানে কি আনতে হবে? একটা v আনতে হবে, কারণ আমাদের সূত্র কি ছিল? যে এখানে এটা যদি আমি t দ্বারা প্রকাশ করছি তাহলে যদি x1 x2 এখানে t থাকতো তাহলে t আগে লিখতে হতো, আর থার্ড ব্র্যাকেট দিতে হতো x1 আর x2 এভাবে বসাই দিতে হতো। তাহলে এটা কি দেখতে অনেকটা এরকমই। সো এরকম থাকার কারণে এটার ভিতরে v থার্ড ব্র্যাকেটের ভিতরে বসবে, এখানে আদি বেগ, উপরে কি শেষ বেগ দিব a আছে, এর কোনো চেঞ্জ নাই, এজন্য বসাইলাম। এবার এটার ক্ষেত্রে কি যে সূত্র আছে, সূত্রের সাহায্য যদি নেই আমি এইভাবে t লিখতে পারি, এখানে 0 আছে, উপরে কি আছে? শুধু t আছে, t লিখলাম। এবার আমি যদি এটা লিখতে চাই, আমাদের নিয়ম কি ছিল? থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে ওইটা আগে লিখতে হবে, উপরেরটা তার মানে v, এটা হচ্ছে সূত্রের মাইনাস u লিখলাম, আর এই পাশে a লিখবো। থার্ড ব্র্যাকেটের বাইরে কত আছে? t আছে, t টা আগে লিখতে হবে, মাইনাস এই যে 0 আছে সেই 0টা লিখতে হবে, লিখলাম। তাহলে এবার আমি কি লিখতে পারি? v - u = at, কারণ এই পাশে কত? 0 আসে, তার মানে ফাইনালি v = আমি যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে? u + at। এটাই হচ্ছে আমাদের কি সমত্বরণের ক্ষেত্রে আরো একটা সূত্রের প্রমাণ, সেটা কি ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করলাম। এবার আমরা থার্ড নাম্বার সূত্র প্রমাণ করব, s = ut + half-at²। এটা হচ্ছে সেম ভাবে ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা এটা প্রমাণ করব। সো এটা যদি ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা প্রমাণ করতে চাই তাহলে আমরা কি করব?
আমরা এবার 3 নম্বর সূত্র প্রমাণ দেখি s ut প্লাস হাফ a t স্কয়ার। এটাও কি সমত্বরণের সূত্র, এখানেও কি k কনস্ট্যান্ট থাকবে a কনস্ট্যান্ট থাকবে। সো এটার যদি সাহায্য নিতে চাই আমাদের কি লিখতে হবে, ত্বরণ লিখতে হবে। ত্বরণের সূত্র কি dv ডিভাইডেড dt। আচ্ছা এই সূত্রের ভিতরে আছে কি আমাদের s আছে, তাই না? এটার ভিতরে যদি আমাদের s থাকে তাহলে আমাদের কি বের করতে হবে, s টা নিয়ে আমাদের কাজ করতে হবে। সো আমি যদি s নিয়ে কাজ করতে চাই তাহলে তো আমাদের ত্বরণের প্রয়োজন হয় না, সরি এটার ভিতরে ত্বরণ বসবে না। তার মানে আমাদের সূত্র বসবে কি, বেগের সূত্র বসবে। তার মানে বেগের সূত্র কি v ds ডিভাইডেড dt। সো এবারে আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি আসে ds v dt। এবার আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন যদি করি ds এটার ক্ষেত্রে কি v আছে ইন্টিগ্রেশন v dt। ওকে, এবার এটা লোয়ার লিমিট কতটুকু ছিল 0, এজন্য আমরা এই পাশে কত দিয়ে দিব 0। আপার লিমিট কত s, এজন্য এখানে কি দিয়ে দিলাম s দিয়ে দিলাম। এবার এটার ক্ষেত্রে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি আমরা, t সাপেক্ষে, এজন্য এখানে লোয়ার লিমিট কত 0 আর আপার লিমিট কত t, এই যে এই চিত্র থেকে এটা বসাই দিলাম। এবার যদি বসাই এখানে বসাই 0 s ds। এবার এটার ক্ষেত্রে কি আমি v সমান v কে ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ কি এখানে আমাদের আদিবেগ আনতে হবে। সো আদিবেগ আনার জন্য আমাদের আরো একটা সূত্র আছে, সূত্রটা আমাদের কি ছিল v u at। সো আমরা এই সূত্রের সাহায্য নিব। এখানে যেহেতু v আছে, v এর পরিবর্তে আমরা এই সূত্রটা বসাই দেব। এই সূত্র কি আছে u at আমি বসাইলাম, আর এবার কি dt আছে, সো dt বসাইলাম। সো এটা যদি আমি ঠিক রাখি s ds। এবার এটা কি দুইটার সাথে ইন্টিগ্রেশন হবে, একবার এটার সাথে একবার এটার সাথে, যেহেতু গুণ আছে তাহলে আমি লিখতে পারি u dt একবার ইন্টিগ্রেশন প্লাস তারপর আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন 0t at dt। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের নিয়ম। এবার আমরা যদি করি ds কে যদি ইন্টিগ্রেশন করি আমাদের থার্ড ব্র্যাকেটে আনতে হবে। এই পাশে কত দেব 0, এই পাশে কত দেব s। এবার এটাকে আদিবেগ তো আমাদের কনস্ট্যান্ট, এজন্য আদিবেগ সামনে চলে আসবে। এবার কাকে ইন্টিগ্রেশন করতেছি, t কে 0t। এবার কি হবে dt প্লাস এখানে কি a ধ্রুবক, এজন্য a সামনে চলে আসলো, এখানে t dt। তার মানে ফাইনালি আমাদের এখানে কি আসে s 0, আর এই পাশে কি আসে u, এখানে কি আসে t 0 প্লাস a, এই পাশে কি আসে t 0। তাহলে আমাদের সরি আমি এখানে একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে যে এইটা ঠিকভাবে করতে পারি নাই। সেটা হচ্ছে কি এই যে এটা আমি নোটিস করি নাই, এখানে ছিল at dt। আমাদের যদি কখনো থাকে যে t dt, সো এটার ক্ষেত্রে আমাদের এটা তো সামনে চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশন 0t ফার্স্টে আমাদের t কিন্তু রয়েই যায় t dt। সো এখানে যদি t dt থাকে তাহলে আমাদের নিয়ম কি দুইটা পাওয়ার যোগ হবে আর নিচে অত দিয়ে ভাগ হবে, তাহলে এখানে t dt, তার মানে এখানে 1 এখানে 1 কত হয় থার্ড ব্র্যাকেট t স্কয়ার ডিভাইডেড কত, যত স্কয়ার করব তত ভাগ করতে হবে, এজন্য ভাগ করলাম। এবার সে 0, এবার সে t দিয়ে দিলাম। সো এবার যদি আমি করতে চাই s ut প্লাস a2 টা যদি সামনে দিয়ে দেই তাহলে সামনে হাফ হবে a হবে, আর এবার সে কি at টা বসাইতে হবে, t বসাইলাম, তার উপরে স্কয়ার বসবে, স্কয়ার মাইনাস 0 এর উপরে স্কয়ার বসাইলে যে না বসাইলে তো। তার মানে আমাদের ফাইনালি আসে s ut প্লাস হাফ a t স্কয়ার। এটাই ছিল কি আমাদের গতির আরো একটা সূত্রের প্রমাণ। এবার হচ্ছে আমি সর্বশেষ যে গতির সূত্রটা আছে সেটা হচ্ছে 4 নম্বর সূত্র v স্কয়ার u স্কয়ার প্লাস 2s। এই সূত্রটা আমরা প্রমাণ করব। হচ্ছে v স্কয়ার u স্কয়ার প্লাস 2s। এটার ভিতর কে ধ্রুবক, এজন্য আমরা কার সূত্র বসাবো, এর সূত্র বসাবো। এর সূত্র হচ্ছে a dv ডিভাইডেড dt। এবার আমরা নোটিস করি এটার ভিতরে s আছে বাট ত্বরণের ভিতরে s নাই, তার মানে আমাদের কি একটা s আনতে হবে। এবার যদি s আনতে চাই তাহলে a কি করব, উপরে dv আছে dv বসাই দিলাম, নিচে কি dt রাখলাম। এবার s তো আনা যাবে না কারণ এটা কি অন্তরীকরণ, তার মানে আমরা কি করব উপরে একটা ds আনবো, নিচে একটা ds আনবো, কারণ ds দিয়ে ds রে যদি ভাগ করে দেই তাহলে উপরে যা ছিল তাই আসে। ওকে, এবার a আমি যদি বসাই এখানে কি dv ডিভাইডেড ds, আর এখানে ds ডিভাইডেড dt পরিবর্তে কি বসানো যায়, v বসানো যায়, তাহলে এতটুকুর পরিবর্তে আমি শুধু v বসাবো। এবার আমরা চাইলে আড়াআড়ি গুণ করতে পারি, আড়াআড়ি যদি গুণ করি তাহলে কি আসে dv v, আর এবার কি আসে a ds। এবার আমরা এটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এবার যদি এটাকে ইন্টিগ্রেশন করি, এবার একটু এটাকে সুন্দরভাবে লিখি, তার মানে আমি এটাকে সামনে নিয়ে আসি a ds, আর এটা পিছনে নিয়ে গেলাম v dv। এবার ইন্টিগ্রেশন করব, একে তো ইন্টিগ্রেশন করা যায় না, এজন্য এটা সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন ds কে ইন্টিগ্রেশন করব। তাহলে এটা লোয়ার লিমিট কত 0, সো নিচে কত বসাবো 0, আর আপার লিমিট কত s। এই যে t সময় বসে কত s দূরত্ব অতিক্রম করে, এজন্য এটা লিখলাম। এবার আমরা বাকি কাজটা করব।
বাকি কাজটা যদি আমরা করতে চাই তাহলে এবার এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন যদি করি তাহলে এটা আমাদের আপার লিমিট কত, এই যে এটা যদি চিন্তা করতে চাই কোথায় জানি, এই যে এখানে আদি বেগ ছিল আর এখানে শেষ বেগ, অথবা চিত্র দিকে না তাকাইলেও হয়, কারণ ভি নিয়ে কাজ করতেছি, তার মানে একটা বেগ যদি প্রাপ্ত হয় তার মানে তার আদি বেগ ছিল এবং কিছুক্ষণ পর তার শেষ বেগ হয়েছে, তার মানে এটা ইউ, উপরে কি দিলাম ভি, এখানে কি আছে ভি ইনটু ডিভি। এবার যদি আমরা এটাকে করতে চাই এ, এটাকে যদি করি তাহলে এস, এখানে 0 আর এই পাশে কি এস হয়, আর এখানে যদি করি আমি ভি ইনটু ডিভি, যদি এরকম থাকে তাহলে আমাদের কি হবে, থার্ড ব্র্যাকেটের সাহায্যে আমি একটা ভি লিখবো, এখানে 1 এখানে 1, তার মানে ভি স্কয়ার ডিভাইডেড কত লিখবো, যত স্কয়ার করব নিচে কি তত ডিভাইডেড করতে হবে, ডিভাইডেড 2, আর এখানে হায়ার লিমিট লিখলাম, এখানে কি লোয়ার লিমিট লিখলাম। তারপর আমাদের কি করতে হবে, এ লিখলাম, তারপর এটা বাইরে যেটা আছে ওটা লিখতে হবে -0, তাই লিখলাম, আর এখানে এটাকে কি দিয়ে দিলাম, সামনে দিয়ে দিলাম হাফ। এবার কি এই ভি এর উপরে যে স্কয়ার আছে সেটা বসাতে হবে, বাইরে ভি আছে ভি লিখলাম, তারপর স্কয়ার আছে এজন্য স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস এখানে ইউ আছে ইউ লিখলাম, এটা উপরে স্কয়ারের জন্য এই স্কয়ারটা দিয়ে দিলাম। তাহলে আমাদের ফাইনালি কি আসে a s ইকুয়াল টু হাফ, আর এখানে কি আসে v স্কয়ার মাইনাস u স্কয়ার। এবার যদি আমরা আর আগে গুণ করি তাহলে কি আসে v স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2as। তার মানে ফাইনালি আমি যদি v স্কয়ার এর মান বের করতে চাই তাহলে আসে হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। সো এই ছিল হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের সাহায্যে গতির চারটা সূত্রের প্রমাণ। এটা হচ্ছে s ইকুয়াল টু v টা, একটা v ইকুয়াল টু u প্লাস a টা, একটা হচ্ছে s ইকুয়াল টু u t প্লাস হাফ a t স্কয়ার, এবং একটা হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, যে গতির সূত্রগুলোর প্রতিপাদন নিয়ে। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে আমরা সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।